ভাবুন তো, যদি আপনি একটা ছোট্ট লাইফ বোটে মাঝ সমুদ্রে আটকে পড়েন আর আপনার সঙ্গে থাকে এক হিংস্র ভয়ঙ্কর বাঘ। না আছে কোনো জমি, না আছে কোনো সাহায্য, চারিদিকে শুধু অথই জল। আজকের গল্প 227 দিন ধরে বেঁচে থাকার আর আশা না হারানোর গল্প। এই ছবির নাম লাইফ অফ পাই। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। গল্পের শুরু হয় এক কানাডিয়ান লেখককে নিয়ে। সে এমন একটি গল্পের খোঁজে থাকে যা হবে তার জীবনের সেরা গল্প। সেই গল্পের খোঁজেই সে আসে ভারতে। ভারতে এসে তার পরিচয় হয় পিসিন প্যাটেল অর্থাৎ পাই প্যাটেলের সঙ্গে। পাই বলে, আমি তোমাকে একটা গল্প শোনাবো আর তুমি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করবে। পাইয়ের শৈশব কাটে ভারতের পণ্ডিচেরিতে। তার বাবা একটি চিড়িয়াখানা চালান, যেখানে নানান রকম পশু পাখির মাঝে বড় হয়ে ওঠে পাই। কিন্তু তার নামটাই স্কুলে তার জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। সহপাঠীরা তার নাম নিয়ে ঠাট্টা মশকরা করত। একদিন পাই ক্লাসে গিয়ে বোর্ডে নিজের নাম লেখে পাই। তারপর সে পাইয়ের পুরো গাণিতিক সূত্র লিখে দেয়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। সেদিন থেকেই সবাই তাকে পাই প্যাটেল বলে ডাকতে শুরু করে। ছোটবেলা থেকেই পাই ঈশ্বরকে বুঝতে চেয়েছে। সে হিন্দু, পরে খ্রিস্টান হয়, তারপর ইসলাম ধর্ম অনুসরণ করতে শুরু করে। তার বাবা তাকে বোঝান সব ধর্ম একসঙ্গে মানা বিভ্রান্তিকর, কিন্তু পাই মনে করে বিশ্বাস মানে ঈশ্বরকে ভালোবাসা। চিড়িয়াখানার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার, রিচার্ড পার্কার। পাই তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা ছিল ভীষণ বিপজ্জনক। তাই তার বাবা তাকে একটি শিক্ষা দেন, একটি ছাগলকে বাঘের সামনে রেখে দিয়ে। এক মুহূর্তের মধ্যেই বাঘটি ছাগলটিকে মেরে ফেলে। তখন পাই বুঝে যায় প্রাণীরা দেখতে মিষ্টি হতে পারে, কিন্তু তাদের স্বভাব কখনো বদলায় না। সময় গড়িয়ে পাই বড় হয়ে ওঠে। সে একটি মেয়েকে পছন্দ করতে শুরু করে, আর মেয়েটিও তাকে পছন্দ করে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়, একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু ঠিক তখনই দেশের অর্থনীতি ভেঙে পড়ে। চারিদিকে শুরু হয় টাকার টানাটানি। কিছুদিন পর পাইয়ের বাবা সিদ্ধান্ত নেন চিড়িয়াখানা বিক্রি করে সব প্রাণী নিয়ে পরিবারসহ কানাডায় চলে যাবেন। সেখানে গিয়ে ভালো দামে পশুগুলো বিক্রি করবেন। এই সিদ্ধান্তে পাইয়ের মন ভেঙে যায়, কারণ সে সেই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছিল। কানাডায় চলে গেলে তাকে ছেড়ে যেতে হবে। তবু যাওয়ার আগে সে মেয়েটিকে কথা দেয় একদিন সে অবশ্যই তার কাছে ফিরে আসবে। এরপর পুরো পরিবার একটি জাপানি কার্গো জাহাজে যাত্রা শুরু করে। মন খারাপ নিয়ে পাই জাহাজের ডেকে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। রাতের ডিনারের সময় সে দেখে খাবারে নন ভেজ আছে, অথচ তার পুরো পরিবারই নিরামিষভোজী। তাই পশুদের খাওয়ানোর জন্য আনা কলা সবাই মিলে খেয়ে সেই রাতটা কাটায়। পাইয়ের বাবা সব পশুর খাবারে সি সিকনেসের ওষুধ মিশিয়ে দেন, যাতে কোনো প্রাণী অসুস্থ না হয় এবং যাত্রাটা শান্তিপূর্ণভাবে শেষ করা যায়। কিন্তু এক রাতে ভয়ঙ্কর এক ঝড় ওঠে। ঝড়টা কাছ থেকে দেখতে পাই দৌড়ে জাহাজের ডেকে যায়। সে তখন আনন্দ পাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখে একটা বিশাল ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়ে। জাহাজে জল ঢুকতে শুরু করে, জাহাজ ডুবতে বসে। পাই ছুটে যায় নিজের কেবিনে পরিবারকে ডাকতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পুরো ঘর জলে ভরে গেছে। সে দৌড়ে ক্রুদের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু তারা জোর করে তাকে একটি লাইফ বোটে তুলে দেয়। হঠাৎ একটি জেব্রা লাইফ বোটে লাফিয়ে পড়ে আর লাইফ বোটের দড়ি ছেড়ে সমুদ্রে ভেসে যায়। পাই আপ্রাণ চেষ্টা করে তার পরিবারকে বাঁচাতে, কিন্তু সমুদ্রের ঝড় পুরো জাহাজটাকেই ধ্বংস করে দেয় আর পরিবার সমুদ্রে ডুবে যায়। আর পাই লাইফ বোট সহ মাঝ সমুদ্রে হারিয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙলে পাই দেখে সে লাইফ বোটে একা নয়, তার সঙ্গে আছে একটি আহত জেব্রা। পাই তাকে সেবা শুশ্রূষা করে, নৌকো থেকে জল ফেলতে থাকে। ঠিক তখনই হঠাৎ নৌকোর নিচ থেকে বেরিয়ে আসে একটি হায়না। ভয় পাই নৌকোর একেবারে ধারে চলে যায় এবং ঝুলে পড়ে। আর তখনই সে দেখে একটি ওরাংওটাং ভেসে ভেসে তার লাইফ বোটের দিকে আসছে। অনেক কষ্টে পাই সেই ওরাংওটাংটিকে নিজের নৌকায় তুলে নেয়। কিছুক্ষণ পর হঠাৎই ক্ষুধায় উন্মত্ত হয়ে হায়নাটি সেই জেব্রার ওপর হামলা চালায়। পাই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হায়না জেব্রাটি
হায়নাটিকে মেরে ফেলে এবং খেতে শুরু করে। পাই শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। এভাবেই পুরো রাত কেটে যায়। পরদিন সকালে পাই নৌকো থেকে কিছু জিনিস খুঁজে বের করে যেগুলো জরুরি পরিস্থিতিতে কাজে লাগতে পারে। কিন্তু ঠিক তখনই হায়নাটি এবার সেই ওরাংওটাংটির ওপর হামলা চালায় এবং তাকেও মেরে ফেলে। এতে পাই ভীষণ রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় এই হায়নাটিকে সে মেরে ফেলবে। ঠিক তখনই আসে এক বিরাট টুইস্ট। এতক্ষণ পর্যন্ত নৌকার নিচে লুকিয়েছিল সেই বাঘ, যার নাম রিচার্ড পার্কার। এ বিষয়ে কেউ কিছুই জানতো না। হঠাৎ করেই সে নৌকার নিচ থেকে লাফিয়ে উঠে হায়নাটিকে ঝাঁপিয়ে ধরে এবং চোখের পলকেই তাকে মেরে ফেলে। এখন একই নৌকায় পাই আর একটি বাঘ। পাই ভীষণ ভয় পেয়ে যায়। সে জানতো যদি সে নিয়ন্ত্রণ না নিতে পারে বাঘটি তাকে মেরে ফেলবে। দেখতে দেখতে বাঘটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো মতে পাই জলে লাফ দিয়ে নিজের প্রাণ বাঁচায়। কিছুক্ষণ পর পাই আবার নৌকায় উঠে দেখে বাঘটি তখন ঘুমোচ্ছিল। চুপি চুপি সে একটু খাবার আর জল নিয়ে নেয়, কিন্তু হঠাৎ বাঘটি আবার তার উপর আক্রমণ করে। পাই আবার জলে ঝাঁপ দেয় এবং লাইফ জ্যাকেট দিয়ে বানানো একটি ভেলায় উঠে পড়ে। এভাবেই রাত নেমে আসে। বাঘ থাকে নৌকায় আর পাই ভেলায় ভেসে থাকে। এভাবেই আরও একটি রাত কেটে যায়। পরদিন সকালে পাই দেখে সমুদ্র এখন শান্ত। সে ঈশ্বরের কাছে প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করে। কিন্তু শুধু চাইলে কি সবকিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায়? শুরু হয় পাইয়ের অপেক্ষা। সে কোনো মতে নৌকা থেকে একটি মানচিত্র আর একটি সার্ভাইভাল গাইড বই বের করে এবং পড়তে শুরু করে। কিভাবে এমন পরিস্থিতিতে সমুদ্রে টিকে থাকতে হয়। সে শেখে কিভাবে হতাশা থেকে নিজেকে বাঁচাতে হয়, কিভাবে পানীয় জলের ব্যবস্থা করতে হয়, আর একই সঙ্গে চেষ্টা করে বাঘটিকে নিয়ন্ত্রণে রাখতে। এভাবেই দেখতে দেখতে 11 দিন কেটে যায়। পাই বৃষ্টির জল জমিয়ে রাখে পান করার জন্য, আর তার কাছে যে সামান্য খাবার ছিল সেটা খুব সাবধানে অল্প অল্প করে ব্যবহার করে। ধীরে ধীরে সে নিজের ভয়কে শৃঙ্খলায় পরিণত করে। আস্তে আস্তে পাই আর বাঘের মধ্যে এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয়। না বন্ধুত্ব, না শত্রুতা, শুধু টিকে থাকার লড়াই। এতদিন জেব্রা আর হায়নার মাংস খেয়ে বাঘটি শান্ত ছিল, কিন্তু যখন সেই খাবার ফুরিয়ে যায় তখন বাঘটি ক্ষুধায় পাগল হয়ে ওঠে। সে জলে লাফিয়ে পড়ে পাইকে মারার জন্য। পাইও সঙ্গে সঙ্গে কোনো মতে নৌকায় উঠে যায়। বাঘটি তার পিছু নেয়, কিন্তু আর নৌকায় উঠতে পারে না। এই সুযোগটাই পাই খুঁজছিল। সে একটি অস্ত্র তুলে বাঘটিকে মারতে যায়, কিন্তু পারে না। তার নরম মন তাকে এই কাজ করতে বাধা দেয়। তখন সে বাঘটিকে আবার নৌকায় তোলার উপায় খুঁজতে থাকে। সে নৌকার সঙ্গে একটি কাঠের টুকরো বেঁধে জলে ছুঁড়ে দেয়, আর বাঘটি সেই পথ ধরে আবার নৌকায় উঠে পড়ে। এরপর পাই নৌকা ছেড়ে আবার ভেলায় উঠে যায়। সব কিছু আবার আগের মতো হয়ে যায়। কিন্তু এবার খাবারের ব্যবস্থা করা জরুরি ছিল, না হলে বাঘটি আবার তার উপর আক্রমণ করতে পারে। তাই পাই মাছ ধরার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর সে সত্যিই একটি মাছ ধরে ফেলে, কিন্তু সে যেহেতু নিরামিষভোজী ছিল, আগে কখনো কোনো প্রাণী হত্যা করেনি। মাছটিকে মারতে গিয়ে তার খুব কষ্ট হয়। কাঁদতে কাঁদতে সে ঈশ্বরের কাছে ক্ষমা চায়। তারপর মাছটি বাঘের দিকে ছুঁড়ে দেয়। বাঘটি সেটি খেয়ে ফেলে। এরপর নেমে আসে রাত, কিন্তু এই রাত ছিল একেবারে আলাদা। জলের নিচে অসংখ্য প্রাণী দেখা যাচ্ছিল। সে দৃশ্য দেখতে দেখতে পাই প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যায়। হঠাৎই একটি বিশাল তিমি জলের ওপর উঠে আবার গভীরে ডুবে যায়। এর ফলে সমুদ্রে ভয়ঙ্কর ঢেউ ওঠে। পাই জলে পড়ে যায়, আর তার সঙ্গে থাকা সব খাবার জলে তলিয়ে যায়। তবু পাই হাল ছাড়ে না। পরদিন সে আবার নৌকায় উঠে বাঘটিকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে, যাতে সে পাইকে ক্ষতি না করে। ঠিক তখনই সে দেখে চারদিক থেকে উড়ন্ত মাছ তার নৌকার দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই নৌকা ভর্তি হয়ে যায় অসংখ্য মাছে। কিন্তু পাই যখন নিজের জন্য একটি মাছ নিতে যায়, তখন বাঘের সঙ্গে তার সংঘর্ষ হয়। সাহস করে পাই বাঘের মুখোমুখি দাঁড়ায় এবং মাছটি নিয়ে ভেলায় ফিরে এসে সেটি খেতে শুরু করে। এই প্রথমবার সে নিরামিষ ত্যাগ করে মাংস খায়। পরদিন আবার সে বাঘটিকে প্রশিক্ষণ দিতে থাকে, আর ধীরে ধীরে বাঘটি পাইয়ের কথা শুনতে শুরু করে। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। দুজনেই ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। এমনই একদিন হঠাৎ ভয়ঙ্কর একটি ঝড় আসে। নৌকায় জল ভরে যায়, আর সেই জলে বাঘটি ডুবে যেতে শুরু করে।
এই দৃশ্য দেখে পাই ঈশ্বরকে বলে সে সব কিছু হারিয়েছে, তার পরিবার, তার ভালোবাসা, সব কিছু। এখন ঈশ্বর তার কাছ থেকে আর কি চাইছেন? ধীরে ধীরে ঝড় থেমে যায়, কিন্তু বাঘটির অবস্থা তখন ভীষণ খারাপ ছিল। যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারত। এতে পাই ভীষণ কষ্ট পায়। সে বাঘটিকে বাঁচানোর চেষ্টা করে, তার সেবা করে, কারণ এই বিশাল সমুদ্রে সেই বাঘটি ছিল তার একমাত্র সঙ্গী। এসব ভাবতে ভাবতেই পাই ঘুমিয়ে পড়ে। চোখ খুলতেই সে নিজেকে এক অদ্ভুত দ্বীপে আবিষ্কার করে, যেখানে চারপাশের সব কিছুই যেন জীবন্ত। পুরো দ্বীপ জুড়ে থাকে এক আশ্চর্য প্রাণী, মিয়ারক্যাট। দ্বীপের মাঝখানে ছোট ছোট অনেক জলাশয় ছিল, আর সেই জল ছিল মিঠে ও পানযোগ্য। পাই প্রাণ ভরে জল পান করে। এদিকে বাঘটিও নৌকা থেকে নেমে মিয়ারক্যাট ধরে খেতে শুরু করে, কিন্তু অন্ধকার নামতেই পাই লক্ষ্য করে সব মিয়ারক্যাট দল বেঁধে গাছে উঠে যাচ্ছে। বাঘটিও দৌড়ে নৌকায় উঠে পড়ে। এতে পাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর রাতে পাই এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। এই দ্বীপটি রাতের বেলায় বিষাক্ত হয়ে ওঠে। জল তখন অ্যাসিডের মতো ক্ষতিকর হয়ে যায়। সে একটি গাছ থেকে ফল ছিঁড়লে তার ভেতর দেখতে পায় একটি মানুষের দাঁত। তখন পাই বুঝে যায় কখনো একসময় এই দ্বীপে কোনো মানুষ এসেছিল আর গাছটি তাকে গ্রাস করেছিল। তখন পাই উপলব্ধি করে এই দ্বীপ আসলে একটি ফাঁদ, যা দিনে জীবন দেয় আর রাতে মৃত্যু। সে বুঝে যায় যদি সে এখানে থাকে তবে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। পরের দিন কিছু খাবার দাবার সংগ্রহ করে পাই আবার সমুদ্রে পাড়ি দেয়। এরপর 227 দিন পর লাইফবোটটি মেক্সিকোর উপকূলে এসে পৌঁছয়। পাই নৌকা থেকে নেমেই মাটিতে লুটিয়ে পড়ে। সে তখন একেবারে দুর্বল হয়ে পড়েছিল। বাঘটিও নৌকা থেকে নামে এবং পেছনে একবারও না তাকিয়ে সামনে জঙ্গলের দিকে চলে যায়। পাই আশা করে সে হয়তো একবার পেছনে তাকাবে, বিদায় জানাবে, কিন্তু বাঘটি আর ফিরে তাকায় না, জঙ্গলের ভেতর হারিয়ে যায়। এই ঘটনাটা পাইয়ের হৃদয়কে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কিছু স্থানীয় মানুষ এসে পাইকে তুলে নিয়ে যায়, কিন্তু পাই তখনও সেই বাঘটির জন্য কাঁদতে থাকে, তাকে খুব মনে পড়তে থাকে। এরপর হাসপাতালে জাপানি জাহাজের কয়েকজন কর্মকর্তা তার গল্প শোনে, কিন্তু এই গল্পে বিশ্বাস করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। তারা পাইকে জিজ্ঞেস করে, এই গল্প কি সত্যি? তখন পাই আরেকটি গল্প শোনায়, যেখানে প্রাণীদের জায়গায় থাকে মানুষ। এরপর সে একটি প্রশ্ন ছুঁড়ে দেয়, আপনি কোন গল্পটিতে বিশ্বাস করতে চান? কারণ কখনো কখনো সত্য সেটাই হয় যা ঈশ্বরের ইচ্ছায় গ্রহণযোগ্য হয়। আর এইভাবেই এই গল্প আমাদের শেখায়, নিজের ওপর বিশ্বাস থাকলে মানুষ যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।